সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এইসব দিন রাত্রি উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। শারমিন বাড়ি ফিরল রাত ৮টায়। রহমান সাহেব উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন। তাকে দেখেই বললেন, কোথায় ছিলে মা? ঘুরে বেড়াচ্ছিলাম। আমেরিকায় পাঠাবার জন্য কিছু বই কিনলাম। তারপর এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, ওকে নিয়ে খুব ঘুরলাম। খবর তো দেবে, খুব চিন্তা করছিলাম। আম সরি, একটা টেলিফোন করে দিলেই হতো। শারমিন বাবাকে জড়িয়ে ধরল। রহমান সাহেব হেসে ফেললেন। খুব ভালো বন্ধু বুঝি? হ্যাঁ। অনেকদিন পর দেখা হলো? হ্যাঁ। বাসায় নিয়ে এলে না কেন? নিয়ে আসবো একদিন। সাব্বিরের চিঠি এসেছে, তোমার টেবিলে রেখে এসেছি। থ্যাঙ্কস। কিছু বইপত্র বোধহয় পাঠিয়েছে, বিরাট একটা প্যাকেট দেখলাম। ভূতের বই পাঠাতে বলেছিলাম, তাই পাঠিয়েছে। সাব্বিরের চিঠিগুলি সাধারণত ছোট হয়। তুমি কেমন আছো? আমি ভালো। এখানকার ওয়েদার এখন বেশ চমৎকার, এতেই শেষ। কিন্তু এবারের চিঠিটি বেশ দীর্ঘ। ওয়েদার ভালো ছাড়াও অনেক কিছু লেখা। শারমিন লক্ষ্য করল, চিঠি পড়তে তার কেমন যেন আগের মতো ভালো লাগছে না। জড়ানো ধরনের হাতের লেখার দিকে তাকিয়ে তার সত্যি সত্যি হাই উঠল। পাঠানো বইগুলিও খুলে দেখতে ইচ্ছা করছে না। এরকম হচ্ছে কেন? দায়িত্ব পালনের মতো সে চিঠি শেষ করল। বইয়ের প্যাকেট খুলে বইগুলি উল্টে পাল্টে দেখল। রাত 10টার দিকে বাবার ঘরে গেল, শোবার আগে গুড নাইট জানাতে। রহমান সাহেব বেতের চেয়ারে গা এলিয়ে চুরুট টানছিলেন। ঘরে একটা হালকা মিষ্টি গন্ধ। রাতের খাবারের পর তিনি সাধারণত এক পেগ হুইস্কি খেয়ে থাকেন। শারমিনকে ঢুকতে দেখে নড়ে চড়ে বসলেন। আদুরে গলায় বললেন, ঘুমোতে যাচ্ছ মা? বসো একটু। শারমিন বসল। কি লিখেছে সাব্বির? কেমন আছে সে? ভালোই আছে। কবে আসবে কিছু লিখেছে? না। আমি ভাবছি ওকে লিখব জুন জুলাইয়ের দিকে একবার দেশে আসতে। বাই দিস টাইম তোমার এমএ পরীক্ষার রেজাল্ট নিশ্চয়ই বের হয়ে যাবে, হবে না? হ্যাঁ, হবে। অগাস্টেই হবার কথা। গুড, তাই লিখব। যাও মা, এখন ঘুমোতে যাও। মনে হয় অনেক রাত হয়েছে। শারমিন উঠে দাঁড়ালো এবং হঠাৎ রহমান সাহেবকে অবাক করে দিয়ে শান্ত স্বরে বলল, বাবা, আমি ঠিক করেছি সাব্বির ভাইকে বিয়ে করব না। রহমান সাহেব পূর্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। তার চেহারা বা বসে থাকার ভঙ্গিতে পরিবর্তন হলো না। চুরুট নিভে গিয়েছিল। তিনি চুরুট ধরালেন এবং অত্যন্ত স্বাভাবিক স্বরে বললেন, এই নিয়ে আমি কাল সকালে তোমার সঙ্গে কথা বলবো, এখন ঘুমোতে যাও। শারমিন নড়ল না। যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইল। রহমান সাহেব শীতল কণ্ঠে বললেন, ঘুমোতে যাও শারমিন। শারমিন ঘর ছেড়ে গেল। রহমান সাহেব সাধারণত 11টার মধ্যে ঘুমিয়ে পড়েন। আজ অনেক রাত পর্যন্ত জেগে রইলেন। রাত 1টায় বারান্দায় হাঁটতে গিয়ে দেখেন শারমিনের ঘরেও বাতি জ্বলছে। একবার ভাবলেন ডাকেন, কিন্তু শেষ পর্যন্ত ডাকলেন না। ছোটবেলায় শারমিন মাঝে মাঝে ভয় পেয়ে বাতি জ্বালিয়ে বিছানায় বসে থাকত। তিনি দরজায় ধাক্কা দিয়ে বলতেন, ভয় পাচ্ছ মা? হ্যাঁ। আমার সঙ্গে ঘুমোবে? না। মজনুর মাকে বলবো তোমার ঘরে ঘুমোতে? মেঝেতে বিছানা পেতে সে ঘুমোবে? না। আচ্ছা ঠিক আছে, সে না হয় দরজার বাইরে ঘুমাক। না, দরকার নেই। শারমিন অত্যন্ত জেদি।
তাকে দেখে অবশ্য খুব নরম ধরনের মেয়ে বলেই মনে হয়। রহমান সাহেব অত্যন্ত চিন্তিত বোধ করলেন। শারমিনের ভেতর এক ধরনের দৃঢ়তা আছে যাকে তিনি ভয় করেন। তার সঙ্গে খোলাখুলি আলাপ করতে হবে। সেজন্যে তাকে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার মতো বাজে ব্যাপার আর কিছুই নেই। ভোরবেলা শারমিনকে খুব স্বাভাবিক মনে হলো। নিজের হাতে বাবার জন্যে বেডটি নিয়ে এলো। মার্টিকে খাবার দিয়ে বাগানে বেড়াতে গেল। তার রোজকার অভ্যাস হচ্ছে টেবিলে নাস্তা না দেয়া পর্যন্ত বাগানে হাঁটা। তার সঙ্গে হাঁটবে মার্টি। মার্টি খানিকক্ষণ হাঁটবে, আবার দৌড়ে গিয়ে তার খাবার খাবে, আবার ছুটে আসবে শারমিনের কাছে। নাস্তার টেবিলে রহমান সাহেব শারমিনকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলেন। চেহারায় রাত্রি জাগরণের ক্লান্তি নেই। ভোরবেলায় গোসল করেছে, স্নিগ্ধ একটা ভাব এসেছে চেহারায়। রহমান সাহেব চা খেতে খেতে বললেন, কাল রাতে তুমি একটি প্রসঙ্গ তুলেছিলে, আমরা কি সেটা নিয়ে এখন আলাপ করব? শারমিন মৃদু স্বরে বলল, আলাপ করার দরকার নেই। আমি কি লিখবো সাব্বিরকে আসবার জন্যে? হ্যাঁ, লেখো। কোনো কারণে কি তোমার মন বিক্ষিপ্ত? না। রহমান সাহেব নিঃশব্দে চা পান পর্ব শেষ করলেন, চুরুট ধরালেন এবং একসময় ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, চলো আমরা বরং বেরিয়ে আসি কোনো জায়গা থেকে। যাবে? যাব। কোথায় যেতে চাও? আমি জানি না, তুমি ঠিক করো। নেপালে যাবে? হিমালয় কন্যা নেপাল? যাব। বেশ, আমি ব্যবস্থা করছি। শারমিনরা পরের সোমবারে 7 দিনের জন্য নেপাল চলে গেল। বেড়াতে যাবার জন্যে সময়টা ভালো নয়, প্রচণ্ড শীত। কিন্তু তবু ঢাকা ছেড়ে বেরোতে পেরে শারমিনের ভালোই লাগলো। কেমন যেন হাঁপ ধরে গিয়েছিল। নেপাল থেকে সে সুন্দর একটি চিঠি লিখল সাব্বিরকে। আমরা বেশ কদিন হলো নেপালে এসেছি, চমৎকার জায়গা, আপনিও চলে আসুন। আপনি এলে আমার আরও ভালো লাগবে। কিছুদিন ধরেই আমার কেন জানি খুব ফাঁকা ফাঁকা লাগে। আপনি এলে রাত দিন আপনার সঙ্গে গল্প করব। আপনার যত কাজই থাকুক সব ফেলে রেখে আমার সঙ্গে গল্প করতে হবে। গোমরা মুখের প্রফেসর আমার এতটুকুও পছন্দ নয়। বিনীতা, শারমিন। টুনির বয়স এখন 9 মাস। 9 মাস বয়সী বাচ্চারা বাবা, মা, দুদু এই জাতীয় শব্দ বলতে শেখে। কিন্তু টুনির ব্যাপারটা হয়েছে এই রকম। সে শুধু শিখেছে একটি শব্দ, যে যে। যাই দেখে উল্লসিত হয়ে ওঠে এবং হাত নেড়ে বলে ওঠে, যে যে। তাকে কথা শেখানোর দায়িত্ব নিয়েছে শাহানা। শাহানার পরীক্ষা হয়ে গেছে, কাজেই প্রচুর অবসর। শাহানা ঘোষণা করেছে 1 মাসের মধ্যে টুনিকে সব কথা শিখিয়ে ফেলবে। শাহানা টুনিকে সোফার গায়ে হেলান দিয়ে বসিয়েছে। টুনি তাকে লক্ষ্য করছে তীক্ষ্ণ দৃষ্টিতে। শাহানা তার মনোযোগ আরও ভালোভাবে আকর্ষণ করবার জন্যে কিছুক্ষণ হাত নাড়ল। তারপর বলল, বলো তো টুনি, মা মা। টুনি তার 2টি দাঁত বের করে ফিক করে হেসে ফেলল। তারপর গম্ভীর হয়ে বলল, যে যে। যে যে নয়, বলো মা মা। যে যে, যে যে। হলো না, বোকা মেয়ে, বলো মা মা। যে যে, যে যে। মোটেই হচ্ছে না। ইচ্ছা করলেই তুমি পারবে, তোমার কত বুদ্ধি। যে যে, যে যে। হচ্ছে না। যে যে, যে যে, যে যে। শাহানা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। টুনি হাত বাড়িয়ে দিল। সে কোলে উঠতে চায়। 2টি জিনিস সে খুব ভালো শিখেছে, কোল এবং ছাদ। কোলে উঠেই সে দরজার দিকে দেখাবে। দরজা খোলা মাত্র ছাদের দিকে হাত বাড়াবে। ছাদি নিয়ে ছেড়ে দিলে সে নিজের মনে হামাগুড়ি দেবে। মাঝে মাঝে একা একা দাঁড়াতে গিয়ে ধপ করে পড়ে যাবে। ব্যথা পেলেও কাঁদবে না। অবাক হয়ে বলবে, যে যে, যে যে। শাহানা টুনিকে কোলে নিয়ে উঁচু গলায় বলল,
ভাবি, আমি ওকে একটু ছাদে নিয়ে যাচ্ছি। কেউ তার কথার কোনো জবাব দিল না। নীলু রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত। মনোয়ারা গেছেন ডেন্টিস্টের কাছে। কাল রাত থেকে তার দাঁতে ব্যথা। আজ গেছেন দাঁত ফেলে আসতে। শাহানা ছাদে উঠে গেল। রাতে তুমুল বৃষ্টি হয়েছে, ছাদ ভেজা। টুনিকে নামানোর প্রশ্নই ওঠে না, কিন্তু সে নেমে পড়ার জন্যে ছটফট করছে। শাহানা আনিসের ঘরে উঁকি দিল। আনিস 3 কোনা একটা কাঠের বাক্সে হাতুড়ি দিয়ে পেরেক মারছিল। শাহানাকে দেখেই চট করে বিছানার চাদর দিয়ে বাক্সটা ঢেকে ফেলল। শাহানা অবাক হয়ে বলল, এটা আবার কি? আনিস বলল, আমার ম্যাজিকের বাক্স, পাবলিককে দেখানো নিষেধ আছে। ম্যাজিকের ব্যাপারটি অল্প কিছুদিন হলো শুরু হয়েছে। আনিস মনস্থির করেছে সে ম্যাজিশিয়ান হবে। পড়াশোনায় তার মাথা নেই, এই লাইনে কিছু করতে পারবে না। তার ধারণা ম্যাজিকের লাইনে সে উন্নতি করবে। রশিদ সাহেব মহাবিরক্ত হয়েছেন। কোনো ভদ্রলোকের ছেলে ম্যাজিশিয়ান হতে চায়, এটা ভাবলেই তার মাথায় রক্ত উঠে যায়। সার্কাস, ম্যাজিক এসব হচ্ছে ফালতু লোকের কাজ, ভদ্রলোকের কাজ না। আনিসকে তিনি ঘাড় ধরেই বের করে দিতেন, কিন্তু মেয়ের জন্যে পারেননি। বিনা আনিসকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে শুনেই খাওয়া দাওয়া বন্ধ করে এমন একটা কাণ্ড করেছে যে তিনি রীতিমতো হকচকিয়ে গেছেন। স্ত্রীকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছেন, প্রেম ফ্রেম না তো? লতিফা রেগে গিয়ে বলেছেন, কি পাগলের মতো কথা বলো, বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে নাকি তোমার? চাকর শ্রেণীর একটা লোকের সঙ্গে তোমার মেয়ে প্রেম করবে? এসব নিয়ে আর কোনোদিন কথা বলবে না। আনিসকে কি চলে যেতে বলবো? থাক, চলে যেতে বলার দরকার নেই। ওর এ বাড়িতে ঢোকা আমি বন্ধ করছি। কিভাবে? আমি ব্যবস্থা করব, তুমি দেখো না। ব্যবস্থা তিনি কি করলেন ঠিক জানা গেল না। শুধু দেখা গেল আনিস একটা কেরোসিন কুকার কিনেছে। নিজের রান্না এখন নিজেই রাঁধছে। আনিসের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হবার জন্যে লতিফা বেশ কিছুদিন স্কুল ছুটি হবার সময়টায় স্কুল গেটের কাছে দাঁড়িয়ে রইলেন, যদি আনিসকে দেখা যায়। না, দেখা গেল না। বিনার একটা তালাবন্ধ সুটকেস আছে। চাবি জোগাড় করে গোপনে একদিন সেই সুটকেস খুললেন, যদি চিঠিপত্র কিছু পাওয়া যায়। আনিসের কোনো চিঠি পাওয়া গেল না, তবে পাশা নামের একটি ছেলের কুৎসিত ধরনের একটা চিঠি পাওয়া গেল। সেই চিঠি পড়ে তার রক্ত হিম হয়ে যাবার জোগাড়। কি সর্বনাশ! লতিফা চিঠির কথা কাউকে বলতে পারলেন না। এটি এমনই এক চিঠি যা কাউকে দেখানো যায় না, কারোর সঙ্গে এ নিয়ে গল্পও করা যায় না। বিনা সেই চিঠি সুটকেসের পকেটে যত্ন করে কেন রেখে দিয়েছে কে জানে। টুনিকে কোলে নিয়ে শাহানা কৌতূহলী হয়ে আনিসের ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখছে। সে বলল, সবই কি আপনার ম্যাজিকের জিনিস আনিস ভাই? ওই আংটাগুলো কি? লিঙ্কিং রিং, একটা চাইনিজ ট্রিক। একটার ভেতর দিয়ে আরেকটা ঢুকে যায়, আবার বের হয়ে আসে। তাই নাকি? দেখান না। এখন দেখানো যাবে না, প্র্যাকটিস নেই। পুরোপুরি ওস্তাদ না হয়ে আমি কোনো ম্যাজিক দেখাবো না। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। না। না কেন? ইচ্ছা করছে না। প্লিজ আসো, চা বানিয়ে খাওয়াবো। আমার ঘরে এখন চা বানানোর সব সরঞ্জাম আছে। চা আমি খাই না। টুনিকে কোলে নিয়ে শাহানা নিচে নেমে গেল। নীলু রান্না চড়াতে গিয়ে দেখল লবণ নেই, কাজের কোনো লোক নেই। এমন মুশকিল হয় এক একবার। এখন লবণের জন্য পাঠাতে হবে রফিককে। সে বোধহয় এখনো ঘুমোচ্ছে। ঘুম ভাঙালেই সে রাগ করবে। 10টা বেজে যাচ্ছে। শফিকের যাবার সময় হয়ে এলো। আজ না খেয়েই অফিসে যেতে হবে। নীলু উঠে এলো। রফিককে অনুরোধ করে পাঠাতে হবে, এছাড়া উপায় নেই। রফিকের ঘরের সামনে এসে নীলু থমকে দাঁড়ালো। দরজায় নোটিশ ঝুলছে, রাত 3:10 ঘুমাতে যাচ্ছি। কেউ যেন সকাল 11টার আগে না ডাকে, ডাকলে খুনোখুনি হয়ে যাবে। উপায় নেই। নীলু দরজায় ধাক্কা দিল। রফিক চেঁচিয়ে উঠল,
কে? আমি। ভাবি তুমি অন্ধ নাকি? নোটিস দেখছো না? দেখছি, উপায় নেই আমার, প্লিজ উঠে আসো। কি করতে হবে? লবণ এনে দিতে হবে, রান্না চড়াতে পারছি না। রফিক অত্যন্ত বিরক্ত মুখে দরজা খুলল, বিড়বিড় করে বলল, ভোর রাতে তোমাকে রান্না চড়াতে হয় কেন বলো তো? তোমাদের যন্ত্রণায় শান্তিতে একটু ঘুমাবার উপায় নেই। রফিকের দাড়ি অনেকখানি বড় হয়েছে, তাকে দাড়িতে এখন ভালোই লাগছে। স্বাস্থ্যও আগের চেয়ে একটু ভালো হয়েছে। পড়াশোনার ঝামেলা চুকেছে, এই শান্তিতেই বোধ হয়। এমএ পরীক্ষায় রফিকের রেজাল্ট বেশ ভালো হয়েছে, 2nd ক্লাস 3rd। সে 2nd ক্লাস আশা করেছিল, তবে নিচের দিকে। রেজাল্ট বের হবার পর অন্যদের চেয়ে সে নিজে বেশি অবাক হয়েছে। নীলুকে বলেছে, আর একটু খাটাখাটনি করলে 1st ক্লাস মেরে দিতে পারতাম ভাবি। কি পারতাম না? হ্যাঁ, তা তো পারতেই। আমি যে একজন ব্রিলিয়ান্ট ছাত্র তা আগে বুঝতে পারিনি। আগে বুঝতে পারলে রাত দিন পড়তাম। আর তো পড়ার স্কোপ নেই, শেষ পরীক্ষাটাও দিয়ে দিলাম। বিসিএস এর জন্য পড়ো, বিসিএস দাও। বিসিএস আমার হবে না ভাবি, ভাইভাতে আউট করে দেবে। কেন? বিসিএস এ চেহারা টেহারা দেখে, আমার তো সেই দিক দিয়ে 0, শর্ট, বোকা বোকা চাউনি, তাও দাড়িটা থাকায় রক্ষা। তোমার কি ধারণা, দাড়ি রাখায় তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে? হ্যান্ডসাম না লাগলেও ইন্টেলিজেন্ট লাগছে, চেহারায় একটা শার্পনেস চলে এসেছে। কি আসে নাই? একটা অনেস্ট ওপিনিয়ন দাও তো ভাবি। চাকরির চেষ্টা সে বেশ করছে, 3টা ইন্টারভিউ দিয়েছে এ পর্যন্ত। একটা সিলেট চা বাগানে, বাকি 2টি ব্যাংকে। চা বাগানের ইন্টারভিউ খুব ভালো হয়েছিল, রফিকের ধারণা ছিল সেখানেই হবে। হয়নি। ব্যাংকের ইন্টারভিউ ভালো হয়নি। তাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশের আয়তন কত, সে বলতে পারেনি। ইন্টারভিউ বোর্ডের এক ভদ্রলোক বললেন, এমএ পাশ করেছেন আর বাংলাদেশের আয়তন কত এটা জানেন না? আওয়ামী লীগের 6 দফা কি বলতে পারবেন? এটাতেও সে গন্ডগোল করে ফেলল। ভদ্রলোক বিরক্ত স্বরে বললেন, ইন্টারভিউ বোর্ড একটু প্রিপেয়ার্ড হয়ে ফেস করবেন, পড়াশোনা করে তারপর আসবেন। রফিকের পর অবশ্যই 8 ঘাট বেঁধে নেমেছে। জেনারেল নলেজের বই কিনেছে 3টি, নোট করছে, পড়ছে, উৎসাহের সীমা নেই। শফিক অফিসের কাপড় পরে খাবার ঘরে আসতেই নীলু লজ্জিত মুখে বলল, আজ রান্না শেষ হয়নি এখনো। শফিক কিছু বলল না, তার মুখ দেখেই মনে হচ্ছে সে কিছুটা বিরক্ত। লবণ ছিল না, রফিক লবণ আনতে গিয়ে অনেকখানি দেরি করল। তুমি আজ ক্যান্টিনে খেয়ে নিও। ঠিক আছে। নীলু ইতস্তত করে বলল, আর ওই চায়ের দাওয়াতের কথা মনে আছে? কোন দাওয়াত? ওই যে আমার বন্ধু বন্যা চায়ের দাওয়াত দিয়েছে আমাদের দুজনকে, ওদের ম্যারেজ অ্যানিভার্সারি, রাতে তোমাকে বলেছিলাম। কটার সময় যাবার কথা? 4টায়। ওই সময় তো আমি থাকবো টঙ্গী, 6টা পর্যন্ত ফিল্ডে কাজ। একদিন না গেলে হয় না? আরে না, না গেলে হবে কেন? আমি একাই যাব? যদি যেতেই হয় একা যাও, কিংবা রফিককে বলো, ও পৌঁছে দেবে। নীলু কিছু বলল না। তার মনে ক্ষীণ আশা ছিল শফিক হয়তো যেতে রাজি হবে। অনেকদিন তারা একসঙ্গে কোথাও যায় না। রাতে দাওয়াতের কথা শুনে হাই তুলে বলেছিল, আচ্ছা দেখি। তার মানে যাওয়া যেতে পারে। এখন মনে হচ্ছে আচ্ছা দেখির মানে সম্ভব না। নীলু ঘরের কাজ শেষ করতে লাগল। সে একাই যাবে এবং ফিরবে সন্ধ্যা পার করে। এমন দেরি করবে যাতে সবাই চিন্তায় পড়ে যায়। মনোয়ারা দাঁত দেখাতেই সেই সকালে গিয়েছেন, এখনো ফেরেননি। এটাও একটা চিন্তার ব্যাপার। কোনো ঝামেলা হয়েছে কিনা কে জানে। এত দেরি হবার তো কথা নয়। নীলু
রান্না শেষ করে ময়লা কাপড় ধুতে ঢুকলো বাথরুমে। যেদিনই সে কাপড় ভেজায় সেদিনই আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে। শাশুড়ি চেঁচামেচি করতে থাকেন, দিনক্ষণ দেখে কাপড় ভেজাতে পারো না? এ কি বিশ্রী অভ্যাস তোমার বৌমা! বৃষ্টি বাদলা ছাড়া তুমি কাপড় ধুতে পারো না? এক কথা কতবার তোমাকে বলতে হবে? আজ অবশ্যই বৃষ্টি হবে না, কড়া রোদ উঠেছে। ঘন্টা দুয়েক এরকম থাকলে সব কাপড় শুকিয়ে খটখটে হয়ে যাবে। বালতিতে ভেজা কাপড় নিয়ে নীলু ছাদে গেল। আনিস ছাদে হাঁটতে হাঁটতে সিগারেট টানছিল। নীলুকে আসতে দেখে সিগারেট ছুঁড়ে ফেলল। নীলু বলল, জাদুকরের খবর কি? কোনো খবর নেই ভাবি, রান্না চড়িয়েছি। কি রান্না আজ? ভাত আর ডিম ভাজা। রোজ রোজ ডিম ভাজা খেতে অরুচি লাগে না? না, কাপড় আমার কাছে দিন ভাবি, আমি মেলে দিচ্ছি। তোমায় মেলতে হবে না, এটা মেয়েদের কাজ। মেয়েদের কাজ বলে আলাদা কিছু আছে? আছে, এখনো আছে। তোমার ম্যাজিক কেমন চলছে? ভালোই চলছে ভাবি, এখন পামিং শিখছি। কি শিখছো? পামিং অর্থাৎ হাতের তালুতে লুকিয়ে রাখার কৌশল। এইসব কৌশল আমরা কবে দেখতে পাবো? খুব শিগগিরই পাবেন। পিসি সরকার হচ্ছে তাহলে? হ্যাঁ ভাবি, আপনি হাসছেন, কিন্তু আমি কিন্তু সত্যি সত্যি হব। নিশ্চয়ই হবে, হবে না কেন? সেদিন আমরা সবাইকে বলবো জাদুকর আনিস সাহেবকে আমরা ছোটবেলা থেকেই চিনতাম। তিনি আমাদের দোতলার চিলে কোঠায় থাকতেন। ভাবি, আপনি মনে মনে হাসছেন। না ভাই, হাসছি না। শফিকের অফিস মতিঝিলে। বিটা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ইনসেকটিসাইড, নেদারল্যান্ডসের একটা ওষুধ তৈরির কারখানা। মূল কারখানাটি তেজগাঁয়ে, এখন সেটি আরও বাড়ানো হচ্ছে। টঙ্গীতে নতুন একটা কারখানা হচ্ছে। বিদেশি কোম্পানিগুলোতে যেমন সাহেবি কায়দা কানুন থাকে, এখানে সেরকম নয়। দেশীয় অফিসগুলির মতোই ঢিলাঢালা ভাব। সরেনসেন হচ্ছেন একমাত্র বিদেশি, বাংলাদেশে কোম্পানির বড় কর্তা। সরেনসেনের বাড়ি নরওয়েতে, পড়াশোনা করেছে ফ্রান্সে, ইংরেজি ভালো বলতে পারে না। বিদেশিদের সম্পর্কে আমাদের সাধারণ ধারণা হচ্ছে এরা অত্যন্ত কর্মঠ, সময় সম্পর্কে সচেতন, কাজ ছাড়া কিছুই বোঝে না ইত্যাদি। সরেনসনের সঙ্গে তার কোনোটাই মেলে না। লোকটি মহা ফাঁকিবাজ, কাজ কিছুই বোঝে না, অকারণে চেঁচায়। শফিক অফিসে ঢুকেই শুনে সাহেব খুব রেগে আছে, সবাইকে বকাবকি করছে। শফিক অবাক হয়ে বলল, কেন? কে জানে কেন, কয়েকবার আপনার খোঁজ করেছে। যান স্যার, দেখা করে আসেন। শফিক ঘরে ঢুকতেই সাহেব চেঁচিয়ে উঠল, কি ব্যাপার শফিক, এত দেরি কেন? দেরি না, তুমি চলে এসেছো সকাল সকাল। মনে হচ্ছে তুমি কোনো কারণে আপসেট। আপসেট হব না? তুমি পড়ে দেখো হল্যান্ডের হোম অফিস থেকে কি লিখেছে। কি লিখেছে? পড়তে বলছি পড়ো, জিজ্ঞেস করছো কেন? এমন মেজাজ খারাপ করার মতো কোনো চিঠি নয়। হেড অফিস জানতে চেয়েছে লট নাম্বার 372-এর স্যাম্পল কেন এখনও পাঠানো হয়নি। র্যান্ডম স্যাম্পলিং করা হচ্ছে না এবং আনুষঙ্গিক অন্য কাজও আটকে আছে। কাজেই শফিক বলল, স্যাম্পল যথাসময়ে পাঠানো হয়েছে, শিপমেন্টের ঝামেলায় হয়তো পৌঁছেনি, এ নিয়ে আপসেট হওয়ার কিছুই নেই। পাঠানো হয়েছে? নিশ্চয়ই পাঠানো হয়েছে, কাগজপত্র এনে আমি তোমাকে দেখাচ্ছি। দেখানোর দরকার নেই, তুমি একটা চিঠি পাঠাবার ব্যবস্থা করো। চিঠিতে লেখা থাকবে এত তারিখে স্যাম্পল শিপমেন্ট করা হয়েছে, তোমরা যদি না পাও আমাদের অবিলম্বে জানাও। ঠিক আছে। চিঠি না, একটা টেলেক্স করে দাও। টেলেক্সই করব। সরেনসেন মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল। অমায়িক গলায় বলল, কফি খাবে নাকি? না, কফি খাবো না। টঙ্গীর কাজ কেমন এগুচ্ছে? ভালোই এগুচ্ছে।
খুব লক্ষ্য রাখবে। তোমাদের দেশের লোক কিন্তু সুযোগ পেলেই ফাঁকি দেওয়ার চেষ্টা করে। শফিক কিছু বলল না। সাহেব গম্ভীর গলায় বললেন, আমার কমেন্ট শুনে আবার মন খারাপ করনি তো? না। গুড। শোনো শফিক, আজ আমি একটু সকাল সকাল ঘরে ফিরব। কাজেই আমাকে দিয়ে কোনো সই টই করাবার থাকলে করিয়ে নিও। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। যাও। শফিক তার নিজের ঘরেই ঢুকল। তার পদ হচ্ছে ম্যানেজারের, ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন। তবে সে গত 6 মাস ধরে জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করছে। আগের জেনারেল ম্যানেজার ইংল্যান্ডের মিস্টার রেভারস্টনের সঙ্গে বড় কর্তার খিটিমিটি চলছে বহুদিন থেকে। গত ক্রিসমাসে সেই খিটিমিটি চরমে উঠেছে এবং রেভার্স সাহেব একদিন অফিসে এসে বড় সাহেবকে যে কথাগুলি বলল তার বাংলা অর্থ হচ্ছে, তোমার অফিস এবং কারখানা তুমি তোমার পশ্চাৎ দেশে প্রবেশ করিয়ে বসে থাকো, আমি চললাম। সাহেবরাও নোংরা কথা আমাদের মতোই গুছিয়ে বলতে পারে। বড় সাহেব 1 সপ্তাহ গম্ভীর হয়ে রইল। প্রতি সন্ধ্যায় 7-8 পেক হুইস্কি খেয়ে পুরোপুরি আউট হবার চেষ্টা করতে লাগল। সেটা সম্ভব হলো না। অ্যালকোহল তাকে খুব একটা প্রভাবিত করতে পারে না। 1 সপ্তাহ পর জেনারেল ম্যানেজার হারানোর দুঃখ তার অনেকটা কমে এলো। সে শফিককে ডেকে বলল, তুমি জেনারেল ম্যানেজারের দায়িত্ব নিয়ে নাও। আমি 10 দিনের মধ্যে হেড অফিস থেকে অর্ডার আনিয়ে দিচ্ছি। ব্রিটিশগুলি হচ্ছে মহাহারামজাদা। টনি কোম্পানিটার 12টা বাজিয়ে দিয়ে গেছে। তোমার দায়িত্ব হচ্ছে সব ঠিকঠাক করা। 10 দিনের মধ্যে অর্ডার আসার কথা। 6 মাস হয়ে গেল অর্ডারের কোনো খোঁজ নেই। যখনই কোনো রকম ঝামেলা উপস্থিত হয়, বড় সাহেব শফিককে ডেকে বলে, ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় ট্যাকল করো শফিক। আমি হেড অফিসে টেলেক্স করছি। কেন তারা তোমাকে এখনো কনফার্ম করছে না? এরা পেয়েছেটা কি? এভাবে কোনো আন্তর্জাতিক কোম্পানি চলে না চলা উচিত? অফিসে শফিকের অবস্থা একটু অস্বস্তিকর। সিদ্দিক সাহেব হচ্ছেন তার 2 বছরের সিনিয়র। আগে ছিলেন প্রোডাকশন ম্যানেজার। বছরখানেক আগে তাকে ঢাকা হেড অফিসে ট্রান্সফার করা হয়েছে। তাকে ডিঙিয়ে জেনারেল ম্যানেজার হওয়াটা তিনি সুনজরে দেখছেন না। শফিকের বিরুদ্ধে বেশ জোরালো একটি দলও তাঁর আছে। তার আচার আচরণে সেটা কখনো বোঝা যায় না। সিদ্দিক সাহেব অত্যন্ত মিষ্টভাষী ভদ্রলোক, সবার সঙ্গে প্রচুর রসিকতা করেন। শফিক তার ঘরে বসা মাত্রই সিদ্দিক সাহেব ঢুকলেন এবং তার স্বভাব মতো বললেন, তারপর জিএম সাহেব, হোয়াট ইজ নাও? সাহেবকে ঠান্ডা করেছেন? এখন ঠান্ডা। আসলে এই কোম্পানিতে একটা পোস্ট ক্রিয়েট করা দরকার, যে পোস্টের কাজই হবে সাহেবকে ঠান্ডা রাখা। শফিক কিছু বলল না। সিদ্দিক সাহেব বললেন, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা দিতে এলাম। কি দুঃসংবাদ? হিস্টোলিনের একটা নতুন ব্যাচের কাজ শুরু হয়েছে। প্রোডাকশন ম্যানেজার জানিয়েছেন এই ব্যাচটা নষ্ট হয়েছে। প্রায় 1 লাখ টাকা নর্দমায় ফেলা হলো। সিদ্দিক সাহেব নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরালেন, যেন তার কিছুই যায় আসে না। শফিক উদ্বিগ্ন স্বরে বলল, ব্যাচ বাতিল করা হয়ে গেছে? না, এখনো হয়নি। তবে বাতিল করা ছাড়া উপায় নেই। ইমালসিফায়ার নেই। কাজ যখন শুরু করা হয় তখন জানা গেল ইমালসিফায়ার নেই। সে কি, আগে জানা যায়নি? স্টোর বলেছিল আছে। সেই ভরসাতেই কাজ শুরু করা হয়েছিল। মাঝপথে বলা হলো নেই। শফিক উঠে দাঁড়ালো। সিদ্দিক সাহেব বললেন, যাচ্ছেন কোথায়? তেজগাঁয়ে যাই। সেখানে গিয়ে করবেন কি? খোঁজ নেই কি হচ্ছে, অন্য কোথাও পাওয়া যায় কিনা দেখি। কোথায় পাবেন? আর পেলেও সেটা ব্যবহার করা যাবে না। কোম্পানির দেয়া নিজস্ব জিনিস ব্যবহার করতে হবে। রেগুলেশন নাম্বার 16। কাজেই শান্ত হয়ে বসুন। চায়ের অর্ডার দিন। প্রোডাকশন ম্যানেজার, স্টোর ইনচার্জ এবং চিফ কেমিস্টকে ডেকে পাঠান। লিখিত রিপোর্ট দিতে বলুন। হেড অফিসে টেলেক্স পাঠান। শফিক কপালের ঘাম মুছল।
হাত বাড়ালো টেলিফোনের দিকে। সিদ্দিক সাহেব বললেন, আপনার টেলিফোন করবার দরকার নেই, আমি ইতিমধ্যেই টেলিফোন করেছি এবং ওরা খুব সম্ভব রওনাও হয়ে গেছে। বড় সাহেবকে খবর দেয়া দরকার। সিদ্দিক সাহেব অলস ভঙ্গিতে বললেন, তা দরকার, তবে এখন খবর না দিয়েই ভালো। বড় সাহেব ব্যস্ত আছেন, ডিকটেশন দেবার জন্যে মিস রিতাকে ডেকেছেন। সিদ্দিক সাহেব মুচকি হাসলেন। বড় সাহেব মাঝে মধ্যেই ডিকটেশন দেবার জন্যে মিস রিতাকে ডেকে নেন নিজের কামরায়। তখন দরজা বন্ধ থাকে এবং কিছুক্ষণ পর পর মিস রিতার খিলখিল হাসি শোনা যায়। মিস রিতা গোমেজ এখানকার রিসেপশনিস্ট। বয়স ৩০-এর কাছাকাছি হলেও এখনও চমৎকার শরীরের বাঁধনি, চেহারায় স্নিগ্ধ ভাব আছে, খুবই আমোদি মেয়ে। বড় সাহেবের সঙ্গে তার বিয়ে হয়ে যাবে এরকম একটা গুজব অনেকদিন থেকে শোনা যাচ্ছে। শফিকের দিন শুরু হলো খুবই খারাপভাবে। বড় সাহেবের সঙ্গে কোনো কথা হলো না। তিনি জানিয়ে দিলেন আজ অত্যন্ত ব্যস্ত, অফিসের কোনো ব্যাপারে নাক গলাতে চান না। দুপুরবেলা শফিক রাজশাহী থেকে তার শাশুড়ির একটা চিঠি পেল। তাকেই লেখা। বিলুর একটি ছেলে হইয়াছে গত বুধবারে রাত ৮টায়। ছেলে ভালো আছে, কিন্তু বিলুর অবস্থা খুবই খারাপ। তাকে রাজশাহী সদর হাসপাতালে ভর্তি করা হইয়াছে। বেশ কয়েকবার রক্ত দেওয়া হইয়াছে। বাবা, তুমি কি নীলুকে নিয়া একবার আসিবে? আমার মন বলিতেছে বিলুর দিন ফুরাইয়াছে। বিরাট চিঠি। শফিক চিঠি হাতে দীর্ঘ সময় চেয়ারে বসে রইল। নীলুকে আজ রাতের কোচেই পাঠানো দরকার, সঙ্গে কিছু টাকা পয়সাও দিয়ে দেয়া দরকার। টাকার জোগাড় করা যায় কিভাবে?